নমস্কার, নর্মদে হর। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আপনাদের জীবনকে কেন্দ্র করে, অর্থাৎ কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদেরকে কেন্দ্র করে। ধরুন আপনার কুম্ভ লগ্ন, রাশি অন্য কিছু, চিন্তার কোনো বিষয় নেই। আপনার সেই রাশির ওপরেও কিন্তু আমরা আলাদা এপিসোড করে রেখেছি। আপনি ধীরে ধীরে সেই সমস্ত এপিসোড কিন্তু পেয়ে যাবেন। এই যে কুম্ভ রাশি এবং লগ্নের ওপর আমরা আলোচনা করছি শুক্র এবং কেতুকে নিয়ে। আপনাদের জীবন একটা আধ্যাত্মিক চেতনা সম্পন্ন জীবন। সেক্ষেত্রে কেতু একটা অসাধারণ এবং গুরুত্বপূর্ণ একটি ভূমিকা তিনি কিন্তু রাখেন। এই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্রের ভূমিকাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। জুলাই মাসকে কেন্দ্র করে আমাদের আলোচনা। 2026 সাল জুলাই মাসে কি হতে চলেছে, কেতু এবং শুক্র আপনাদেরকে কি ফলাফল দেবে। আমার সাথে গোবিন্দদা আছে। গোবিন্দদা, আমি প্রথমে তোমার কাছে যে প্রশ্নটি করব, যে কেতু এবং শুক্র এনাদের জন্য যে গুরুত্বপূর্ণের কথা বললাম, অ্যাজ এ জ্যোতিষী তোমার কি মনে হয়, মানে ঠিক কোন কোন দিকে জীবনের প্রভাবটা এই শুক্র এবং কেতুর দ্বারা এনারা প্রাপ্ত করেন? আচ্ছা, প্রথমে বুঝে নিতে হবে ভাই, শুক্রের প্রকৃতি, কেতুর প্রকৃতি। কেতু কি চায়, শুক্র কি চায়, তারপর সম্মিলিত প্রক্রিয়া। শুক্র হচ্ছে জীবনের সব কিছু স্বাচ্ছন্দ্য, সুখ ইত্যাদির দাতা। অর্থাৎ মানব জীবনে যেগুলো সুখ স্বাচ্ছন্দ্যের যাবতীয় উপকরণ, সেগুলো তুমি পাবে শুক্রের থেকে। যেরকম আতিশয্য, গাড়ি বাড়ি, যানবাহন, প্রেম, দাম্পত্য মানে বিবাহ, হ্যাঁ, টাকা পয়সা, যাবতীয় স্বাচ্ছন্দ্যবোধ। আর উল্টো দিকে কেতুর দিকে চলে যাও। কেতু কি দিবে? বিচ্ছিন্ন ভাব দেবে তোমাকে, একাকিত্ব দেবে, অনীহা দেবে, দূরত্ব দেবে, স্তিমিত ভাব দেবে, বিলম্বতা দেবে, আধ্যাত্মিকতা দেবে। মানে একটা ধোঁয়াশা। কেতু হচ্ছে একটা ধোঁয়াশামূলক গ্রহ। আর অতৃপ্ত গ্রহ বিচ্ছিন্নকারী গ্রহ। বোঝা গেল? কেতুর ধোঁয়াশা আমি তোমার সাথে একমত হচ্ছি না। বলো। আমার যতটুকু যা অভিজ্ঞতা কেতুকে দেখার, নিজের জীবন দিয়ে এবং এনাদের এই জন্মছক, তোমরা প্রেডিকশন যেগুলো করছো আমি এগুলো তো ঘাঁটি। আমার মনে হয় যে কেতুর যে ভূমিকা, কেতু চিনতে শেখায়। মাঝে মাঝে কি হয় বলো তো, আমরা যখন গাড়িতে চাপছি বা ট্রেনে যাচ্ছি, ছোটবেলায় এটা আমাদের খুব বেশি হতো। আমরা দেখছি যে ট্রেন চলছে ঠিক কথা, বা বাস এক জায়গা থেকে আরেক জায়গায় সে যাচ্ছে, বাসের চাকাগুলো ঘুরছে, কেউ টিকিট কাটছে, আরও অনেক লোক বসে আছে। তো তারা তো এমনি এমনি বসে নেই, বাস নিশ্চয়ই কিছু একটা করছে, মানে ওই যানবাহনটা কিছু একটা নিশ্চয়ই পারপাসে লাগছে। কিন্তু যে গাছপালাগুলোকে বাসে ওঠার আগে আমি দেখছিলাম যে বাস স্ট্যান্ডের পাশেই গাছ দাঁড়িয়ে আছে, বাসে ওঠার পর বাস যখন গতিবেগ পেল তখন মনে হচ্ছে যে গাছগুলো যেন সরে যাচ্ছে, বাসটা যেন স্থির আছে। তো এই যে ইলুয়েশনটা, এটা রাহু দেয়। আর এই ইলুয়েশনটাকে ব্রেক যে করে দেয়, প্রকৃত সত্যকে যে চেনায়, জীবন, আত্মা এবং যে স্থানকাল পাত্রে আমরা জন্মগ্রহণ করেছি, সেই সময়কার যে সংস্কার, ঠিক আছে, সেটা কতটা আত্মার জার্নির পরিপন্থী, এটা চিনিয়ে দেয় কেতু। বলো, তারপর বলছি। আমার এখানেই বক্তব্য শেষ। ঘটনাটা কি জানো? এই যে চেনাতে চেনাতে যদি শেষ হয়ে যায় না, তাইলে চেনার আর সময় হয় না। কারণ ভবের ঘর আর ভাবের ঘর, ভবের ঘরের যাবতীয় যদি কারোর জীবনে প্রয়োজন হয়, সেটা হচ্ছে শুক্রকে সে প্রিয় মনে করবে। আমার ভবের ঘরে সুখ স্বাচ্ছন্দ্য, টাকা পয়সা, যানবাহন, গাড়ি বাড়ি, স্ত্রী, সুন্দর প্রেম, স্ত্রী থাকতে থাকতে আর একটা প্রেম, এগুলো হচ্ছে ভবের ঘরের চাহিদা। আর যদি তুমি ভাবের ঘরের হও, কোনটাকে প্রাধান্য দিচ্ছ? তুমি যদি ভাবের ঘরে হও, তুমি বলবে যে আমার কেতুই প্রিয়, সব থাকতেও কিছু নেই। কথাটা বুঝবে। একমাত্র তুমি কি করবে, সব থেকে ছেড়ে ছুড়িয়ে দিয়ে একটা আলাদা মার্গে যাওয়ার চেষ্টা করবে। মনে হবে জাগতিক সব জিনিসই নশ্বর, এর ভেতর থেকে যে নির্যাসটুকু আছে সেটা হচ্ছে একমাত্র উপরওয়ালার প্রতি আসক্ত হওয়া। এগুলো সবই নশ্বর। না, আমি এটা কিন্তু বলছি না। বলো। আমি বলছি যে আমি যেমন বাসে চড়লাম, ঠিক তেমনিভাবে আমি বাসে চড়ার আগের যে অবস্থা এবং বাসে চড়ার পর যে আমার একটা ভ্রম তৈরি হয়েছিল, সেই ভ্রমটা আমার ভঙ্গ হলো। আমি কিন্তু বাস থেকে নেমে চলে যাইনি। না। তাই ভাবের ঘরেও যেমন আছি,
ভবের ঘরেও আছে। এবং আজকের এই আলোচনাকে আমরা যদি দেখি দাদা, শুক্র ভাবের ঘরের কথা বলছে, সরি ভবের ঘরের ভবের কথা ঘরের বলছে, কথা বলছে। জাগতিক যা কিছু সুখ স্বাচ্ছন্দ্যের কথা। কেতু ভবের ঘরের সরি ভাবের ঘরের কথা বলছে, আধ্যাত্মিক কথা, নিজের মনের ভেতর যে ফিলিংস, আত্মার চেতনা ইত্যাদি ইত্যাদি। তো তাহলে আমরা দুটোকে সঙ্গে নিয়ে এগোচ্ছি। এবং কোথাও থেকে তুমি কি এটা বলতে পারো যে এই দুটো একে অপরের পরিপূরক নয়? আপাত দৃষ্টিতে মনে হবে যে একে অপরের শত্রু। এই শত্রুতার গল্প ফেঁদে এই শত্রুতার গল্প যখন মনের ভেতর কোনো মানুষ ফাঁদে, তার কিন্তু তখন তার জীবনের একটা দিক অপূর্ণ থেকে যায়। মানে যে খাবার খাচ্ছে সে তো ভাই হাঁকতে যাবে, সোজা কথা, পাতি বাংলা ভাষায় পটি তো করতে যাবে না। না, সে বলবে না আমি যখন শুক্রের দ্বারা খেয়েছি আমি আর কেতুর কাজটি করব না। তো এই যে জায়গাটা শুক্র কেতু সম্মিলিত হয়ে কি জায়গা ফলাফল আমরা আলোচনা করব। ছোট্ট তোমার লাস্ট নোট কিছু একটা থাকবে এই এক ক্ষেত্রে। কথায় বলি, ভবের ঘরে শুক্রকেতু যদি ভাবা হয় ভবের ঘরের দিকে, শুক্রকেতু কদাপি কাহাকেও সুফল দান করে না। 7 নম্বর ঘরটা ভবের না ভাবের? কোনটা? 7 নম্বর ঘর। হ্যাঁ, এনাদের রাশি লগ্ন একদম নিজের ভবের ঘর, যেখানে কাম লুকিয়ে আছে, ব্যবসা লুকিয়ে আছে, দাম্পত্য লুকিয়ে আছে, বিবাহ লুকিয়ে আছে। হ্যাঁ, এবার এটাকে একদম পুরো ভবের ঘর। আমি এই ক্ষেত্রেও তোমার সাথে আমি কন্ট্রাডিক্টরিতে হ্যাঁ, যাব, বলতে পারো। কারণ 7 নম্বর যে ঘর, নাম্বার 7 এমনিতেই কেতু রিপ্রেজেন্ট করে, হতেই পারে। আমরা যদি দেখি কেমন। আর 7 নম্বর ঘরে ভব যেমন আছে ভাব তেমন আছে, দুটোকে মেলাতে হবে, দুটোকে মিলিয়ে যে নির্যাস তৈরি হবে, তবেই তার ব্যবসাটাও ঠিক চলবে, তবেও তার বিবাহিত জীবন ঠিক চলবে। নইলে কিন্তু তার অষ্টমের এই যে পিউরিফিকেশন হয়ে নবমের যে ভাগ্য চমকানো, নইলে কিন্তু হবে না। হ্যাঁ, বলো, তারপর বলছি। ঠিক আছে। তো আমার যেটা দৃষ্টিতে মনে হয় যে 7 নম্বর ঘর ভবেরও যেমন ভাবেরও তেমন, দুটোরই। আচ্ছা, আমি এবারে বলি যুগটা কি, কালটা কি, কলি। হ্যাঁ, প্রাদুর্ভাব কার? রাহুর। রাহুর এন্টি, রাহু কে? ভোগ বিলাসকারী, উচ্চ ভোগ বিলাসকারী। শুক্র নির্মল স্বচ্ছ সুন্দর ভোগ বিলাসকারী। আর রাহু হচ্ছে তীব্র, আমি তারে পেতে চাই অস্থি মাংস সহ। শুক্র প্রেম চায়, কিন্তু রাহু কি চায়? আমি তাকে অস্থি মাংস সহ চাই। ওইসব নৈসর্গ ঐশ্বরিক প্রাকৃতিক প্রেম নয়। কথাটা বোঝা গেল তো? কলি যুগের উপর দাঁড়িয়ে যদি বিশ্লেষণ করি, তাইলে এখানে শুক্রের যে এটা ভূমিকাটা, সেটা কিন্তু এই যুগের ক্ষেত্রে মানুষের বেশি চাহিদা। আমার দর্শকদের 199% দর্শক, যদি কেউ বলেন যে আমি টাকা চাই না, পয়সা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, সম্পদ চাই না, প্রেম চাই না, বিবাহ চাই না, কিছুই এগুলো আমি চাই না, তাইলে মেনে নেব আমি পুরোটাই ভুল আর তুমিও ঠিক। তুমি কোন জায়গাটায় ঠিক? না, অবশ্যই কিছু পার্সেন্ট মানুষ এর মধ্যে আছেন যারা সব কিছু চেয়েও ভোগ করতে চান না। চাইবেন সব, কিন্তু কোনোটা ভোগ করতে চান না। বিয়ে করেছি, বউ থাকবে, বউর ব্যবহার হবে না, বউকে সাজানো হবে না, গোছানো হবে না, সৌন্দর্য যেন না থাকে, লোকের কেন চোখে পড়বে? ওদের কেতুর প্রভাব বেশি ওখানে। অথচ আমি বিয়ে করেছি, কিসের জন্য বিয়ে করেছি? জীবন সঙ্গিনী হিসেবে, যে আমরা পরস্পরের পরিপূরক এই হিসেবে নয়। আমি বিয়ে করেছি, আমাকে সে একটু সাহায্য করবে, রান্না করে দিবে, খেতে দেবে, এটা কেতুর প্রভাব। আর যদি এটা শুক্রের প্রভাব থাকে, তাইলে বউকে আনবো, সাজাবো, মার্কেটে যখন নিয়ে যাব সবাই দেখে বলবে এই গোবিন্দদার স্ত্রী দেখছো, চোখ ফেরানো যায় না। গোবিন্দবাবু, আমার বক্তব্যটা হচ্ছে যে কেতুও প্রয়োজন আছে, শুক্রও প্রয়োজন আছে। আমি আগাগোড়া কিন্তু বলে আসছি, সাক্ষী ওনারা আছেন। আমি কোনো এক পেশে হচ্ছে না। আমি বলছি শুক্রও চাই, কেতুও চাই, জীবনে ভাবও চাই, ভবও চাই, কেমন? এবং দুটোর মধ্যে নিজে আমি কতখানি দুটোকে পরিপূরক করতে পারছি, নট ব্যালেন্স, পরিপূরক করতে পারছি। কেন পরিপূরক শব্দটা বলছি, এ নিয়ে আমি এখন 4 ঘন্টা কথা বলতে পারি, ঠিক আছে? তাতে দর্শক বিরক্ত হলেও হতে পারে, কোনো যায় আসে না, কিন্তু ছাড়াছাড়ির গল্প নেই। একটু না না, এক লাইন আমাকে বলতে দাও। মনে পড়ে গেল, সপ্তমে গেলে বলে শুক্র কেতুর একটা প্রভাব আমি বলতাম এইখানে। না, তুমি বলবে আমার একটা লাইন আছে। এই যে শরীর দেখছো না,
এর ভেতর কি লুকিয়ে আছে? আত্মা আছে তো? আছে তো? তাহলে আত্মার যদি কেতু হয়, শরীর তাহলে আমি শুক্র ধরছি, কেমন? তো দুজনের মধ্যে তো কোথাও মানে দ্বন্দ্ব নেই। আমরা দ্বন্দ্বটা কোথা থেকে তৈরি করছি? আমাদের কনসাসনেস থেকে, মাইন্ড থেকে। যদি আমরা ভাবি যে না, আমি আমার আত্মার পিউরিফিকেশনের জন্য শরীরকে আমি হাতের নখ কাটবো না, চুল বড় হয়ে যাবে, কি আমি স্নান করবো না, ইত্যাদি ইত্যাদি, তাহলে শরীর পচন ধরবে। আমি যদি সেইভাবে ভাবি তাহলে এক পেশে ভাবনা হয়ে গেল। আবার যদি আমি ভাবি যে না, আমার আত্মার জার্নির কথা চিন্তা ভাবনা করব না, আমার জীবন শরীর সর্বস্ব, তাও তো সত্য নয়। কেন শরীর পড়ে থাকছে, আত্মা আউট হয়ে বেরিয়ে যাচ্ছে, তাই না? তার নেক্সট জার্নির জন্য সে আবার নতুন শরীর পেয়ে যাচ্ছে, যদি পুনর্জন্মে তুমি বিশ্বাস করো, যদি D9 চার্টে তুমি বিশ্বাস করো। আচ্ছা, চলো সপ্তম ঘরের শুক্রকেতুর ফলাফল ওনাদেরকে দিতে থাকো। আমি একটু ফলাফল বলি, আমি একটু এটা গল্পের আকারে ফলাফলটা বললে বুঝতে পারবেন। হ্যাঁ, তারপরে কিন্তু এই যে আপনাদের সমস্ত জন্মছকে কোথায় কোথায় শুক্রকেতু বসে থাকলে কি ফল দেয় না দেয়, এই নিয়ে একদম বিস্তারিত আলোচনায় যাবো একদম আমি সুন্দরভাবে। ধরেই নিলাম আমার জাতক পুরুষ মানুষ, হ্যাঁ, আমি আজকে একটা জাতক পুরুষ মানুষ হ্যাঁ, ধরেই গল্পটা করছি। 2 মিনিট। না 2 মিনিট নয়, আচ্ছা, গল্প ঠিক আছে। শুনতে হবে। আচ্ছা, ঠিক আছে, কারণ এখান থেকেই পুরো পরিচয়টা পেয়ে যাবেন, দাম্পত্য কম জিনিস নয়। অবশ্যই। আচ্ছা, এবারে জাতক যেহেতু কেতু প্রভাব যুক্ত, মানে ওখানে শুক্র কেতু আছে, কেতু প্রভাব যুক্ত হচ্ছে আমার জাতক পুরুষ মানুষ। এবারে তিনি বিয়ে করেছেন শুক্র প্রভাবযুক্ত একজন নারীকে। এক সেকেন্ড, কেতু প্রভাব মানে কেতু এখন মঘায় বসে আছে, আর শুক্র কিন্তু ষষ্ঠ থেকে মঘা নক্ষত্রেই ঢুকছেন, তাই কেতু প্রভাব। কেতু প্রভাব একই, ঠিকই বল। হ্যাঁ। এবারে হঠাৎ তার স্ত্রী, সে যখন বিয়ে করে একটু অধিক বয়সে বিয়ে করেছে, স্ত্রী কিন্তু কম বয়স, ব্যাপারটা বুঝলে? যাদের ওই শুক্র টুক্র সপ্তমে থাকে না, তাদের স্ত্রী একটু কম বয়স, সুন্দর ফ্যাশানি হয়। এবারে স্ত্রী বিয়ে করেছে কিন্তু একটু শৌখিন প্রকৃতির মেয়েকে। এবারে দীর্ঘদিন বিয়ে করার পর একটু বয়সের ডিফারেন্সটা ভালো, নিয়ে যাচ্ছে না, কোথাও নিয়ে যায় না। বুড়ো সেই চাল ডাল একটা সাধারণ সবজি খাওয়াচ্ছে, কোথাও একটা ভালো শাড়ি নেই, কোথাও নিয়ে যাওয়ার নেই, কিচ্ছু নেই। সে মেয়েটি অতিষ্ঠ হয়ে পড়লো, দিয়ে একদিন বায়না ধরলো, অনেক আগেকার কথা তো, স্বামীকে তখন ভয় করতো, অনেক বায়না ধরে বললো, জানো তুমি আমাকে একটা গয়না গড়িয়ে দাও না। বলে কী হবে এত টাকা খরচ করি, সেই তো কবে যাবে বাবার বাড়ি, একবার পড়বে, আর তো কোথাও যাও না, কি হবে? না এ ধরেছে, সে ছাড়বে না। এই করতে করতে সে গিয়ে একটা রূপার হারে সোনার জল মেরে চকচকে করে নিয়ে এসছে, দিয়ে তার বউকে দিয়েছে, দেখেছ তোমার জন্য সোনার বানিয়ে দিয়েছে। একদম গদগদ স্ত্রী। সোনার হারটা যেই এসছে, সে কাকে দেখাতে যাবে? সে বলে, জানো আমি তো অনেক দিন বিয়ে করে ফেললাম, কোনো দিন কোথাও যাইনি, আমি একটু সিনেমা দেখতে যাব। কি সিনেমা? আমাদের কেউ কোনো দিন সিনেমা যায় না, ওসব বাজে জায়গা, ওখানে যাওয়া উচিত নয়, হ্যাঁ নতুন জ্ঞান দিল। কিন্তু মেয়েটা তো একটু আধুনিক, শুক্রের যেহেতু, সে বলছে না আমি যাব, আমাকে একটু যেতে দাও। না আমি এসব পছন্দ করি না, আমি যাব না, যাওয়ার হলে তুমি যাও, আমি একা কী করে যাব? ও তুমি একা কী করে যাবে? ঠিক আছে, তুমি বহু বায়না করছো, অনেক দিন ধরে অনেক বায়না করো, ঠিক আছে দেখছি, তুমি যখন এত বলছো যাচ্ছে। এই রাম, তুই একটু দেখা করবি তো। রাম বলতে পাড়ার রিক্সাওয়ালা। বলে কি বাবু? না আমার স্ত্রী কি সিনেমা যাবে, ঝোঁক ধরেছে, 1000 বার না বললাম শুনছে না, তুই একটু সিনেমাটা নিয়ে যাবি তো, কালকে নিয়ে যাবি। না ঠিক আছে নিয়ে যাবো। দিয়ে বলে তুই তাইলে আমাকে একটু কাল সকালে দেখা করিস। না ঠিক আছে দেখা করব। স্ত্রী একদম গদগদ, স্বামী পারমিট করেছে, রিক্সা ঠিক করে দিচ্ছে। সকালে এসে রাম পৌঁছালো, বাবু কি বলবেন বলছিলেন? না দুটি কথা, এখান থেকে যে 3টা 6টার শোটা জন্য বেরাবে, তোকে লেট করতে হবে। 3টা 6টার শো যেন কোনো মতে না ধরতে পারে, 6টা 9টার শোটি তোকে দেখাতে হবে। না আচ্ছা আচ্ছা। না তুই সিনেমা হলে ঢুকবি না, তুই কি করবি না, রিক্সাটা যখন 6টা 9টার শোটা শেষ হবে, রিক্সাটা কিছুটা চালিয়ে এনে কিন্তু পাম্পটা খুলে দিবি ওই জায়গায়। আর তারপরে বলবি যে বৌদি এখানে দাঁড়াও, একটু বাজার জায়গাটায় দাঁড়াও, আমি রিক্সাটা সারিয়ে আনি। পুরো 1 থেকে 1.5 ঘন্টা দেরি করে সারিয়ে তুই আনবি, সারিয়ে নিবি তাড়াতাড়ি, দেরি করে আসবি না। আচ্ছা এইটা না, আর মাঝ রাস্তায় একজন লোক তোকে ভয় দেখাবে, সে যা বলবে তুই সেটা শুনবি। ঠিক আছে, চলে গেছে, ভালো পয়সা দিয়েছে, চলে গেছে। পরের দিন বউকে সিনেমা হলে, মানে রিক্সাওয়ালার সাথে গেছে, বৌদি ঢুকুন, আমি বাইরে আছি। বউ এবারে
ছটা নটার শো ধরাতে ছটা নটার শো, 3টে 6টার শো ধরাতে পারেনি, ইচ্ছে করে দেরি করে গেছে। দিয়ে 6টা 9টার শো যেই শেষ হলো, 9টা হয়ে গেছে, রাত অনেক, মাঝখানে ফাঁকা রাস্তা। বলছে ভাই তাড়াতাড়ি চলো, রাত 9টা হয়ে গেছে, কেউ নেই রাস্তায়। না হ্যাঁ বৌদি বসো বসো। বসতে বসতে কিছুটা যাওয়ার পর বলে, বৌদি পাংচার হয়ে গেছে, মনে হয় সারাতে হবে, এই দোকানটায় তুমি বসো, দোকানটা তখনও খোলা আছে, আমি খালি সামনের দোকান থেকে সারিয়ে আনছি। কিন্তু সারানো কিছু না, পাম্প দিলেই হবে, তো পাম্পটা খুলেছে। কিন্তু সে ঘন্টাখানিক লেট করে এসে মেয়ে খালি ধপধপ করছে, গেলে তার স্বামী বকবে। এসে বলছে ভাই এত দেরি করলে, অমুক করলে, না কি করব, সে দোকানদার ভেজাল টেজাল ইত্যাদি ইত্যাদি দিয়ে কোনো মতে নিয়ে চলে এসছে। ঠিক গ্রামের সামনে একটা আছে, ফাঁকা জায়গা, কেউ নেই, ওখানে বলছিল না কেউ তোকে ভয় দেখাবে, যা বলবে তা শুনবে, ঠিক গ্রামের মুখে, মানে সেখানে মেয়েটা একা বাড়ি যেতে পারবে। সেই জায়গায় একজন মোটা সোটা লোক লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে ধরসালাকে বলে লাঠি টাঠি যেই উঁচিয়েছে, সে লোকটি কী ছিল, রিক্সাওয়ালাটি, সে ছিল জানলিয়ে ভাগ গেছে। এবারে মেয়েটিকে ধমকাচ্ছে, হাই তোর গয়না দে, গাঁটি দে, হেন দে তেন দে। সে তো শখে সে হারটি বানিয়েছে, বলে আমার কিছু নেই, এইটা করেছি সে করেছে, না এইটা দে। দিয়ে সে নিয়ে নিয়েছে, দিয়ে নিয়ে তাকে কী করেছে, খুল কাপড় খুল, কিচ্ছু করেনি, কাপড় খোল, হ্যাঁ সাহেব ব্লাউজ পরে যা, আমি কাপড়টা নিব। দিয়ে কাপড়টি খুলে নিয়েছে। সে তখন কি করবে, হতভম্ব। রাত্রে বলে, রাত্রে বাড়ি পর্যন্ত পৌঁছে যাব, আমার বর যদি ঘুমিয়ে যায়, রাত হয়ে গেছে, আমি চুপটি করে ঢুকে আলাদা একটা শাড়ি পরে নেব। বুড়া কি করেছে, ও তো জানে ঘটনাটা, তো ও সাজিয়েছে। সে কি করেছে, চুপটি করে বারান্দায় বসছে অন্ধকারে। আচ্ছা, হঠাৎ কোনো রকম ভয়ে ভয়ে পা পা করে গিয়ে দেখে বুড়োর বসে আছে। সে ঢুকবে কি করে, সেও সরছে না, এও ঢুকতে পারছে না। ঢুকলেই শাড়িটা পাল্টে ফেললে গল্প শেষ। আর এই করতে করতে অনেকক্ষণ পরে বুড়ো দেখছে ও দাঁড়িয়ে আছে, আর সেও দেখছে বুড়ো বসে আছে। বুড়ো বলছে, কে গা, সেখানে কে দাঁড়িয়ে আছো? কথা নেই। হঠাৎ, ততক্ষণ থেকে শব্দ করনি কেন? এই বলে বুড়োর পো কী করেছে, লণ্ঠন নিয়ে কাছে গেছে। এ কি, তোমার এ কী অবস্থা, এ কী করলো তোমাকে? তুমি এরই জন্য সিনেমা যাও, এরই জন্য বারবার এ করো, বাইরে ফুর্তি করতে যাও, এইসব শাড়ি নেই, উলঙ্গ অবস্থায় বাড়ি এসছো, সব কথাই খালি বাইরে যাওয়া, সিনেমা যাওয়া, অমুক যাওয়া। আমি যখন না বলি, আমার একটাও কথা শোনো না, না তো চলো বাড়ি, তোমাকে হবে। সে তখন কী করলো, ঢাই করে পায়ে পড়ে গেল, আমাকে রক্ষা করে, আমি আর কোনো দিন যাবো না, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি সিনেমা দেখতে যাবো না। হার কোথায়? না হার চুরি হয়ে গেছে। আমি 3 দিন আগে, তখন মাত্রা বেড়ে গেল, পুরো সোনা হয়ে গেছে। 3 দিন আগে তোমাকে আমি কিনে দিয়েছি এত টাকা খরচ করে, সোনার হার তুমি নষ্ট করে এসছো, তোমাকে আমি কিচ্ছু কিনে দেবো না, তোমার বাবার বাড়িতে আমি যাব, এইসব ব্যাপারগুলো জানাবো। সে একদম পায়ে হাতে ধরাধরি, না আমি কোনো কালে যাব না, কোথাও যাবো না, তুমি যা বলবে আমি শুনবো। হ্যাঁ হ্যাঁ চলো। এবার তারপরের দিন থেকে একদম পুরো সে বউ যেন তার স্বামীর কাছে মানে নরম হয়ে গেল। চাওয়া পাওয়া তো দূরের কথা, জীবনে কিচ্ছু আর চাওয়া পাওয়ার শখ থাকলো না। এই ভদ্রলোক, এখানেই যদি শুক্র কেতুর যোগ হয় সপ্তমে, বউ সুন্দর পাবে, ভোগ করতে পারবে না, সমস্ত দাম্পত্যের সুখ সামনে দাঁড়িয়ে থাকবে, ভোগ করার ইচ্ছে যাবে না। অর্থাৎ সবই তো আছে, নিজের বউকে যদি সে একটু সাজিয়ে গুছিয়ে একটা দিন নিয়েও যেত, ক্ষতি কি হয়ে যেত? না, হবে না। এটাই হচ্ছে কেতু। সমগ্র সুখ সামনে থাকা সত্ত্বেও কেতু কিন্তু সেই সুখ বা সেই সৌন্দর্যটাকে ভোগ করতে বাধা দেবে, এবং তার জন্য এই সব ছলাকলা এইসব ছলাকলা অবলম্বন করবে। আচ্ছা, মানে কেতু অবলম্বন করছে। আচ্ছা, এনাদের এই যে সপ্তমে শুক্র কেতু গোচরে অ্যাক্টিভ হচ্ছে, তো স্বাভাবিক কারণে জন্মছকে যার যেখানে শুক্র কেতু আছে একত্রে, সবার যে শুক্র কেতু আছে আমি বলছি না, অনেকে আপনারা আপনাদের জন্মছক যারা জানেন তারা পাবেন, ঠিক আছে। আর যাদের এই গল্পের মতো একটু মন মানসিকতা আর কি, তো তাহলে তাদের শুক্র কেতুর কোনটার প্রভাব বেশি নিজেদের জীবনে সেটা একটু আপনারা, এক কথায় সত্যি কথা কি, হ্যাঁ, দাম্পত্য থাকবে, ভোগের জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটু বাধা আসবে, যেটা একদম প্রকৃত কথা। দাম্পত্যও তো ভোগ হয়, অবশ্যই তাই, সেটা ভোগে বাধা দেবে। আচ্ছা, আমি আমি এবার একটু জন্মছকের দিকে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, একাদশে 4টি গ্রহ একসাথে বসে আছে। আচ্ছা, শুক্র কেতু আছে, তার সাথে আরো 2টি গ্রহ আছে এখানে। এনার 2000 সালে জন্ম। আমরা 25 সালের নভেম্বরে আমরা এনার প্রেডিকশন করেছিলাম।
চারটি গ্রহ বসে আছে, বৃহস্পতি আছে, শুক্রকেতু আছে এবং মঙ্গল আছে। তো এই জুলাই মাসে বলাই ভালো যে এখন থেকেই, এই যখন এপিসোড দেখছেন এখন থেকেই আপনারা পুরো জুলাই মাসটা ইনি কি ফলাফল পাচ্ছেন, আচ্ছা, এনাকে কি ফলাফল দিচ্ছে শুক্রকেতুর প্রভাবের জন্য, ইনি কি পাচ্ছেন। কর্মের দ্বারা উপার্জন হবে, কিন্তু উপার্জন স্থলে কিছু সমস্যা তৈরি হবে। উপার্জন স্থলে শত্রুতা যোগ এবং কিছু কিছু মানুষের যে উপার্জনটা করতেন সেটার উপর একটা ভাঁটা তৈরি হবে এই সময়কালে। অর্থাৎ লাভস্থল কিঞ্চিত বিঘ্নিত হবে। কেবলমাত্র ব্যাংক সেক্টর, হুম কিছুটা স্ত্রী বিশেষজ্ঞ, স্ত্রীরোগ চিকিৎসক জাতীয় জায়গা, এই জায়গায় কিছুটা গুপ্ত তন্ত্র ইত্যাদির কর্ম যারা করেন তাদের ক্ষেত্র, এই জায়গাগুলো অনেকটা ভালো। বৈদেশিক বাণিজ্য থেকে কিছুটা লাভযোগ, কিছুটা না, বৈদেশিক বাণিজ্য এখানে ভালো প্রফিট দিয়ে যাবে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ব্যবসা করুন, ব্যবসায় একটু ঢামাঢিলা অবস্থা চলবে, কারণ অলরেডি সপ্তমে তো ঘটে গেছে শুক্রকেতু, একটু সমস্যা দেখা দেবে। কর্মস্থলে কিছুটা সমস্যা দেখা দেবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে, উপার্জনের উপর একটা প্রভাব পড়ছে। বেশ, নেক্সট কপিতে আমি চলে যাই। নেক্সট কপি এক্ষেত্রেও আমি চারটেই পাচ্ছি, চতুর্গ্রহ যোগ পাচ্ছি। চতুর্গ্রহ যোগ নিয়ে আপনারা যদি কমেন্ট বক্সে লেখেন, কখনো আমরা এই নিয়ে এপিসোড করব, এটা মজাদার একটা বিষয়। আচ্ছা, শুক্রকেতু, রবি এবং বুধ কোন জায়গায় আছে? তৃতীয় অবস্থান করছে। শুক্র কেতু, রবি এবং বুধ। শুক্র কেতু রবি বুধ, আচ্ছা আচ্ছা। উনি যে কোনোভাবে হোক, যে কর্ম, যোগাযোগ, তথ্য প্রযুক্তিমূলক কর্ম, হ্যাঁ, ডিস্ট্রিবিউটারের কাজকর্ম, এই জায়গাগুলোতে কিন্তু যদি কাজ করেন অবশ্যই একটা যোগ পরাক্রমতা উনি দেখাতে পারবেন। কিন্তু ভাইয়েদের সাথে সম্পর্কের কিছুটা অবনতি হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। প্রপার্টি, বাড়ির যে প্রপার্টি, হ্যাঁ, প্রপার্টিগত কিছুটা সমস্যা এখানে তৈরি হবে। ভাইয়েদের সাথে পরিবারের যে সম্পদ নিয়ে তৈরি হবে, ভাইয়েদের সাথে সমস্যা। এবং সেখানে আরও দেখা যাচ্ছে এখানে যোগ তৈরি হয়েছে, একটা দারিদ্র যোগ তৈরি হয়ে গেছে, বুঝলো তো, রবি শুক্র। এটা নিয়ে দেখা যাবে এই সমস্যাটা দীর্ঘায়িত হবে। এবং তন্ত্রক্রিয়ার জায়গা তো বলছি সেটাই যাচ্ছি এবারে, এই জায়গায় আছে। এবং কিছু মানুষকে, অর্থাৎ ভাই, যত ভাই আছে, হ্যাঁ, তাদেরকে তন্ত্রের দ্বারা, হ্যাঁ, কেউ নয় কেউ পরিচালিত করার বেশি চেষ্টা করবেন। শুক্র কেতু রবি বুধ বললাম তো, হ্যাঁ, কেউ না কেউ, তুমি তো জানো কেউ না কেউটা কে, কোনটা? মানে এক্ষেত্রে কে তন্ত্র, মানে আরো তো তিনজন বসে আছে, কেতু, শুক্র কেতুর সাথে আরো তিনজন বসে আছে। রবি, রবি মানে পিতৃপক্ষীয়, কোনো পিতৃপক্ষীয় বলতে বাবার কাকা হতে পারে, পিসি হতে পারে, কথাটা বুঝবে, বাবার সম্পর্কের, হ্যাঁ। আবার এই জায়গায় দেখা যাচ্ছে কিছুটা মামা বাড়ির কিছু সম্পর্ক, ওই বাবা মার সম্পর্কিত কোনো ব্যক্তিদের দ্বারা এই জায়গায় কিন্তু প্রভাবিত হবে। হয়তো ভাইয়ের প্রতি অনুরক্ত বেশি হতে পারে, ওখানে একটা যে মানে তার প্রতি ঝোঁক, সেটা আসার সম্ভাবনা। হ্যাঁ, মানে এই এই এনার হ্যাঁ, তুমি ঠিকই আছো। যাই হোক, আমি পরেটায় চলে যাই। নবম জায়গায় বৃহস্পতি, কেতু এবং তোমার শুক্র নবমে বসে আছে। বৃহস্পতি, শুক্র এবং কেতু এনার জন্মছকে। এনার 1995-তে জন্ম। আমরা 26-এর প্রথম দিকে এনার প্রেডিকশনটা করেছিলাম। ইনি কি ফল পাচ্ছে? একটা কথা বলি, ভাগ্য মানে সার্বিক দিক বিশ্লেষণের একটা নির্যাস। এইখানে কি হয়, 12খানা পাইপ আছে, 9টা ওই নব আছে। নব বলতে কন্ট্রোল। 9টা যে নব, 9টা নপের মধ্যে, 9টা নপের মধ্যে তার একটা বড় নব দিয়ে এগুলোতে জল আসে, বুঝলে তো। সেই বড় নবটার কন্ট্রোলার হচ্ছে কেতু। সব সময় মানুষকে কতটা দেবে কতটা দেবে না সেটা কিন্তু কেতু নির্ভর করে দেওয়ার ক্ষেত্রে। সে যে সেক্টরে যাও, কেতু কিন্তু কন্ট্রোলার, বুঝলে। এই জায়গায় তাহলে কাকে কাকে নিয়ে বসলো কেতু? নবমপতিকে নিয়ে বসলো, চতুর্থ এবং নবমপতিকে নিয়ে বসছে, আর দ্বিতীয় এবং একাদশপতিকে নিয়ে বসছে, কথাটা বুঝলে। তাইলে সঞ্চয় উপার্জনের ক্ষেত্রে একটা নব ব্যবহার করছে, আর পরিবার আর ভাগ্য বা ধর্ম, পিতা, একে নিয়ে একটা নব ব্যবহার করছে। এই ক্ষেত্রগুলিতে না সর্বক্ষেত্রে একটু স্লো ফল দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আধ্যাত্মিক মানসিকতার দিকে নিয়ে যাবে, ত্যাগশীল তৈরি করবে,
ব্যাপারটা বুঝলে? বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাদের জন্মছক সেক্ষেত্রে কোথায় কোথায়? একটু আর বলিনি, বলো বলো। কেতু শুক্র ভাগ্যস্থলে যেহেতু বসছে, গুপ্ত রোগ, যৌন রোগ বা দীর্ঘমেয়াদী রোগ, কথা যেহেতু বৃহস্পতিকে নিয়ে বসে আছে, পেটের লিভার সংক্রান্ত হ্যাঁ জায়গা থেকে পেটের মূলত হ্যাঁ, থাকবে। গুপ্ত রোগ, দীর্ঘমেয়াদী রোগ, যৌন রোগ। কারণ শুক্র কেতু যাদের থাকে না, যে ঘরে বসুক, কয়েকটা জায়গাকে সে যে জায়গায় বসছে তো প্রভাবটা বেশি দিচ্ছে, কিন্তু কয়েকটা নেচার যে তারা নিয়ে আসে। শুক্র কিসের? প্রেমের। শুক্র দাম্পত্যের। একদম তাই। শুক্র আতিশয্যের, বৈভবের সবগুলোতে একটা নব স্লো করবে, পেতে দেবে না, মানে সব সামনে সাজানো থাকবে, ভোগ করতে পারবে না। মানে সামনের টেবিলে প্রচুর খাওয়ার দাওয়ার, কিন্তু জিভে জারি হয়েছে। দূর মশাই, আমার বাড়ির কাছের এক ভদ্রলোক ছিলেন। তিনি, তার পুকুর 6খানা না কত পুকুর আছে, বড় বড় মাছ চাষ করেন, মানে বড় বড় মাছ আছে, কিন্তু তার বাড়ির বৌমাদের বাধ্য হতে হয় বড় মাছটা ধরলেও সাথে একটা ছোট মাছ ধরতে, ছোট মাছ ধরে তার লেজার এতটুকু অংশ তাকে দিতে হবে। তিনি যেন বোঝেন কোনো বড় মাছ ধরা হয়নি, ছোট্ট মাছ একটা ধরা হয়েছে, সবাই খাচ্ছে, কিন্তু একটা দেখা যাবে 4 কেজি মাছ ধরা হয়েছে, সবাই 4 কেজি মাছ খাচ্ছে। উনাকে কিন্তু কি দেওয়া হয়েছে? একটা 250 গ্রাম বা 300 গ্রাম সাইজের মাছের লেজা, হ্যাঁ, অর্থাৎ সবই আছে, ভোগ করতে পারবে না হলে উৎপাত মচাবে, নিজেই উৎপাত মচাবে, বাড়ির কাউকে শান্তিতে থাকতে দেবে না। এগুলো জন্মছক দেখিয়ে আমরা একটু টিউনিং ব্যালেন্স করে দিলে না, ভাব দুটোকেই পেতে হবে, নইলে অতৃপ্ত আত্মা হিসেবে ঘুরে বেড়াবে। হ্যাঁ, আচ্ছা চলো, শুক্র কেতু রবি ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরে শুক্র কেতু রবি, শুক্র কেতু রবি, 1992-তে জন্ম এনার। দেবগণ, বর্ণ ক্ষত্রিয়, তো জনি হচ্ছে ঘোড়া। যাই হোক, এনার শুক্র কেতু রবি। বর্তমানে ইনি কি ফল পাচ্ছেন? আচ্ছা, প্রথমেই বলে দিচ্ছি, বর্তমান ঋণ প্রাপ্তি যোগ, মানে ঋণ হয়ে যাবে আর কি, ঋণ প্রাপ্তি মানে ঋণ হবে। 92-তে জন্ম। হ্যাঁ, আচ্ছা, আমার কথা হচ্ছে 93 মানে কত বছর হচ্ছে? 92 হচ্ছে। 92, 2, 12, 22, 23, 24, অনেক 34 হয়ে গেছে। 34 হয়ে গেছে। হ্যাঁ, এবারে ঋণ উনার আসবে। এক, দীর্ঘমেয়াদী ঋণ, সঞ্চয়ের তো ঘাটতি, ঋণ মানে তো সঞ্চয় ঘাটতি, এবং ঋণটা পারিবারিক কারণে হতে পারে, কোনো গৃহ নির্মাণের জন্য হতে পারে এই ঋণ, হ্যাঁ, বা পিতার কোনো কারণে হতে পারে এই ঋণটা। কিছু রোগ ব্যাধিও দেখা যাবে উনার মধ্যে, বিশেষ করে যৌন সংক্রান্ত রোগের প্রভাব বেশি এদের ক্ষেত্রে, বোঝা গেল, বা কোনো গুপ্ত রোগ, দীর্ঘমেয়াদী রোগ, পায়ের গোড়ালির অংশের রোগ, পায়ের পাতার রোগ, এগুলো দেখা যাবে, এবং দীর্ঘমেয়াদী চোখের রোগের সম্ভাবনাও দেখা যাচ্ছে, চোখের রোগের সম্ভাবনা, মাথা কিছুটা সমস্যায় ভুগবে এই জায়গা থেকে, এবং এই রোগগুলো সারাতেও সময় লাগবে। অর্থাৎ হ্যাঁ, আবার কিছু রাজনৈতিক শত্রু তৈরি হতে পারে না। আচ্ছা, যাই হোক, ওদিকে গেল, আমি একটা প্রশ্ন করে দিয়ে কমপ্লিট করব। তোর এই যে ষষ্ঠ ঘরে যাদের শুক্রকেতু রবি আছে, ওনাদের কারোর সাথে যদি মিলে যায়, তো তারা কর্মক্ষেত্র এখন কেমন চলছে এনাদের? কেননা যেহেতু মানে ষষ্ঠ এবং দশমের জায়গা থেকে আমি জাস্ট প্রশ্নটাকে জিজ্ঞেস করছি আর কি। না, কর্মক্ষেত্র ভালো যাবে না, কর্মক্ষেত্রে শত্রুতা বা কর্মক্ষেত্রে অনেকটা দারিদ্রতা এখানে দেখাচ্ছে। মানে কি জানো, যদি কেউ কর্ম করছেনও, তার মন মানছে না, সেখানে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে কর্মক্ষেত্রে, অশান্তির মধ্যে ভুগছেন, এবং কর্মক্ষেত্র থেকে কোনো নয় কোনোভাবে তন্ত্র প্রয়োগ হওয়ার সম্ভাবনাও আছে কর্মক্ষেত্র। এনার রবি ডিস্টার্ব আছে, কেতুও ডিস্টার্ব আছে। যাই হোক, আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিচ্ছি। আগামী এপিসোডে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে, যাদের ব্যক্তিগত জন্ম তারিখ, জন্ম সময় ইত্যাদি ইত্যাদি দিয়ে গোবিন্দদার কাছ থেকে জানার আছে, সরাসরি বুকিং নিয়ে নিন। আর যারা মনে করছেন যে আমার তো জন্ম তারিখ সময় টময় জানা নেই, বা তারিখটুকু জানি, আমি সময়টা জানি না, সব বাদ দিন। 2 হাত এইরকম করে রাখুন, আলাদা আলাদাভাবে ছবি তুলুন মোবাইল দিয়ে, ওই ছবি পাঠিয়ে দিন, আমরা ওকে জুম করে ও হাতের রেখা পরিষ্কার দেখা যায়, কোনো চাপ নেই। ওই দেখে আমাদের প্রেডিকশান আপনাকে যা দিয়ে দেবো, মোটামুটি আপনার বর্তমান সময়ে আপনি কেন যোগাযোগ করেছেন, কি কি প্রবলেম ফেস করছেন, এক্স্যাক্টলি আপনার হাত থেকে বলা যাবে। এখানে যতটা আমরা আন্দাজ করছি, কেননা মানে এই যে ধরুন যে কম্বিনেশনগুলো এখানে বলছি আর কি, শুক্রকেতু নিয়ে বা অন্যান্য এক্সট্রা যেগুলো জড়ো হয়ে যাচ্ছে, তার দশা অন্তর্দশা তো আমরা এখন দেখার সময় পাচ্ছি না।
কী দশা অন্তর্দশা চলছে, তাই না? কিন্তু আপনার যখন ব্যক্তিগত প্রেডিকশানটা হবে, ওখানে কার দশা চলছে, শুক্রের দশা চললে তাহলে কেমন ফল, কেতুর দশা চললে কেমন ফল, কে কতটা কোন দিকে ভালো বা খারাপ ফল দেবে, এই জায়গাগুলো কিন্তু বলার জায়গাটা তখন পাওয়া যাবে আর কি। যাই হোক, তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। নর্মদাষ্টকম পিডিএফ কপি বই আপনি আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে লিখুন যে আমাকে পিডিএফ বই দিন, আমি আপনাকে পাঠিয়ে দেবো ফ্রি অফ কস্ট। কেমন? নমস্কার, নর্মদে হার। নর্মদে হর।